নমস্কার, কফি হাউস এক্সপিরিয়েন্সের শ্রোতাদের স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি অর্ঘ্য সেনগুপ্ত, হু ইজ আ ফাউন্ডার অ্যান্ড রিসার্চ ডিরেক্টর অ্যাট বিধি Center for Legal Policy. His areas of specialization are constitutional law and regulation of the digital economy. He has served on a number of government committees, including the B.N. Sri Krishna-led Committee of Experts on Data Protection in India. Orgo has a number of academic publications on the Supreme Court and the Constitution, and he regularly writes for the likes of the Telegraph and the Times of India. Today, we'll be discussing Orgo's latest book, The Colonial Constitution. যেখানে the question posed is very fundamental. আমরা যে কনস্টিটিউশনকে একটা ট্রান্সফরমেটিভ ডকুমেন্ট অফ সর্টস ভাবি, is it really transformative, or is it just a Vigis document which represents more continuity than change with the Government of India Act of 1935? That's the basic premise. Welcome, Orgothav, to the episode. And I think Thank you, we can... Vijay. Lovely to be here and কফি হাউস এক্সপিরিয়েন্স আমি 2-3 বার শুনেছি, তো তাই এবার নিজেই অতিথি, তাই আমি খুবই খুশি। Also, তো শুরু করা যাক in like at the very beginning. Obviously, তুমি অনেক academic articles লিখেছো on the constitution, and you are interested in the constitution and its evolution. Why did you want to write a popular book on the constitution to make it accessible to the lay reader and so that they understand a sense of how the evolution has happened? তো আমার এটাই ধারণা যে কনস্টিটিউশন ইজ আ বুক ফর এভরিবডি। মানে এটা মানে ভারতবর্ষে কেন মানে সব জায়গায় মানে একটা ধারণা হয়ে গেছে লোকেদের যে সংবিধান মানেই মানে উকিলেদের জন্য জজেরা কোর্টে এটার ইন্টারপ্রিটেশন করবে। আহ, তো তাই দিস ইজ নট আ মাস ডকুমেন্ট ইন দ্য ওয়ে ইন উইচ ইট শুড বি। তো মানে কিছু অংশ মানে যদি এখন রাস্তায় গিয়ে লোকেদের সঙ্গে কথা বলো সংবিধানের ব্যাপারে, বেশিরভাগ লোক, আর আমি এটা করেছি, সো এটা অ্যাকচুয়ালি একটা হাইপোথেটিক্যাল নয়, আমি করেছি, 10 জনের সঙ্গে যদি কথা বলো 7 জন কিছুই বলতে পারবে না। 3 জনের একটু প্রিঅ্যাম্বল, উই দ্য পিপল, আমরা ডেমোক্রেসি, এরকম টাইপের একটা আইডিয়া আছে যে কনস্টিটিউশনে এইসব লেখা আছে। কিন্তু তার থেকে বেশি বাবা, ওরে বাবা, এটা তো কোর্ট কাচারির ব্যাপার, এইসবের মধ্যে আমি নেই। তো এই ধারণাটা যে লোকেদের মাথায় ঢুকে গেছে, আর এটা শুধু সাধারণ লোকেদের মাথায় নয়, যখনই আইন কানুনের কথাটা ওঠে তখন লোকেরা একটু ভয় পায়। হ্যাঁ, একটু আমি ওদের মধ্যে একটু ভয় দেখি যে না 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 না, এটার থেকে একটু দূরে থাকতে হবে। কিন্তু যদি মানে আমি নিজে ল পড়েছি, ল পড়িয়েছি, তো দ্য পারপাস অফ ল ইজ এসেনশিয়ালি টু অর্ডার সোসাইটি। তো এটা হলো সামথিং দ্যাট কামস ফ্রম আস, ইট ইজ সামথিং দ্যাট উই গিভ টু আওয়ার সেলস টু এনশিওর দ্যাট সোসাইটি ফাংশনস ইন আ সার্টেন ওয়ে। মানে কিছু একটা নিয়ম কানুন থাকে যেটা উই ক্যান অল এগ্রি ইজ বেসিক ফাউন্ডেশন অফ আ সিভিলাইজড সোসাইটি। তো তো মানে এই সভ্য সমাজের জন্য যে যে আইন কানুনের দরকার, তো সেই আইন কানুন বোঝা তো দরকার লোকেদের, যে কি এই আইন কানুন। মানে বেশিরভাগ Right. সময় কি আমরা ভাবি যে হ্যাঁ হ্যাঁ আইন কানুন আছে, কিন্তু কি এই আইন কানুন এটা আমরা জানি না, মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ লোক জানে না। অ্যান্ড সেটার অনেক কারণ আছে, মানে যেরকম ভাবে লটা লেখা, যেরকম ভাষার ওখানে ইউজ করা হয়, তো মানে অনেক কারণ আছে সেটা। কিন্তু কনস্টিটিউশন এমন একটা ডকুমেন্ট আমার মতে এমন মানে গুরুত্বপূর্ণ যে মানে এরকম ইগনোরেন্স ইজ ইজ আ প্রবলেম, অ্যান্ড ইট ইজ আ প্রবলেম কারণ কি কনস্টিটিউশন ইজ অলসো আ ডকুমেন্ট দ্যাট এভরিবডি ক্লেমস দ্যাট দে আর অ্যাক্টিং অন দ্য বেসিস অফ। সে মানে বিজেপিও বলে যে না আমরা যা করছি পুরোপুরি সাংবিধানিক, মানে অপোজিশনও বলে যে বিজেপি যা করছে তা পুরোটাই অসাংবিধানিক। তো তাই জন্য কোথায় মানে সত্যটা কোথায়? তো এবার যদি সত্যটা মানে আমরা খুঁজতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সংবিধানটা কি, সংবিধান কোথা থেকে এসছে, কিভাবে কিভাবে লেখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো তাই জন্য সেটাই হলো এটার মানে ফান্ডামেন্টাল দ্য ইম্পেটাস ওয়াজ Right. ওয়াজ দি। যেটা আমাদের জেনারেল মানুষের একটা সেন্স, মানে স্বাধীনতা সংগ্রামীরা রক্ত মাংসের মানুষ না, অলমোস্ট দে আর মেড অফ আ ডিফারেন্ট মেটেরিয়াল। আর এই কনস্টিটিউশনটা জেনেসিস হচ্ছে গিয়ে স্বাধীনতা সংগ্রামের আইডিয়ালস থেকে কনস্টিটিউশনটা আসছে ইত্যাদি। দ্যাটস দ্য পপুলারলি হেল্ড নোশন। দি রিভার্স ইজ অবভিয়াসলি কনস্টিটিউশন ওয়াজ বিং framed in the Constituent Assembly by human beings like you and me. They had to react to the incentives of the times, and they had a base document that they could work with. আর এই কনস্টিটিউশন ফর্মুলেশনটা ওয়াজ আ প্রসেস অফ নেগোসিয়েশনস, যেখানে
অনেকগুলো কনসেনসাস ওয়ার অ্যাচিভড, কিন্তু অনেকগুলো নেগোসিয়েশন এখনো আনফিনিশড। উই আর স্টিল কামিং টু টার্মস উইথ হোয়াট দোজ ডিবেটস আর অ্যান্ড হাউ দে আর শেপিং আপ উইথ দ্য টাইমস। তোমার কি মনে হয়, where does this formation lie? তো আমরা একটা থট এক্সপেরিমেন্ট, ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম দিন মিট করছে। এখন পার্লামেন্ট হাউস অফকোর্স বদলে গেছে, বাট ওই পার্লামেন্ট হলে প্রথম স্পিচে সচ্চিদানন্দ সিংহ, যিনি ওল্ডেস্ট মেম্বার ছিলেন, হি ওয়াজ গিভেন দ্য প্রিভিলেজ অফ প্রিসাইডিং ওভার দ্য ফার্স্ট সেশন। আর যদি আমরা ওই স্পিচটা দেখি, আমরা দেখি যে ওই যে টেনারটা ওয়াজ সেট ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দ্যাট ওয়াজ অ্যাজ, যেটা তুমি বললে আর কি, যে আমাদের এখন যতটাই যাও মানে অ্যাটলিস্ট 100 বছরের স্বাধীনতা সংগ্রাম এটা এখন সম্পন্ন হয়েছে। এখন আমরা স্বাধীন হতে চলেছি, প্রায় হয়ে গেছি। 1946 তো আরো 6-7 মাস বাকি ছিল, তখন তো ঠিক জানা ছিল না যে ঠিক কবে হবে, বাট বাট আমরা স্বাধীন হব। তো তাই জন্য এখন আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো এবার আমরা প্রস্তুতিটা কিভাবে করব? আমরা প্রস্তুতিটা করব দেখে অন্য জায়গায় যারা আমাদের কিছু বছর আগে স্বাধীন হয়েছে, বা হয়তো আমেরিকা, ফ্রান্স, যারা যারা 18th সেঞ্চুরিতে স্বাধীন হয়েছে, তাদের 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 অভিজ্ঞতা থেকে দেখে, শিখে, অ্যাডাপ্ট করে আমরা আমাদের নিজের জন্য একটা কাঠামো বানিয়ে নেব। এই দ্য বেসিক সেন্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ দ্যাট। এইবার গল্পটা হলো যে মাউন্ট ব্যাটেন এসে গেলেন এপ্রিলে। তো তাই খুব খুব শীঘ্রই পরে ইন্ডিপেন্ডেন্স অ্যানাউন্স করে দেওয়া হলো যে ব্রিটিশরা 15th অগস্টের মধ্যে বেরিয়ে যাবে। তো 20th জুনে সেটা অ্যানাউন্স হয়ে গেল। তো যার জন্য হলো কি, যে এই যে কনস্টিটিউশনটা মানে বানানো হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, এবারে স্বাধীনতা সংগ্রামের যে সব আদর্শ এইগুলোকে ট্রান্সলেট করা হবে লিগ্যাল ল্যাঙ্গুয়েজে, ওইটার সময়টা আর অতটা রইল না। আর সেটা নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা, যে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের পুরোধা, মানে গান্ধীজি তো কোনোদিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলেনই না, কারণ কি উনি ততদিনে হিজ ফোকাস হ্যাড শিফটেড অ্যাওয়ে ফ্রম দ্য ল এন্ড সো অন। এটা জানি আমরা যে মানে ইভেন যখন আমরা দেশ স্বাধীন হলো উনি নোয়াখালীতে ছিলেন, তো ওনার ফোকাস ওয়াজ নট সো মাচ অন ল অ্যান্ড গভর্নেন্স, ইট ওয়াজ সো মোর অন মরাল আপলিফ্ট অফ ইন্ডিভিজুয়ালস। কিন্তু তাছাড়া নেহরু, প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, যারা সব মানে বড় বড় যারা যারা নেতা ছিলেন কংগ্রেসে, তারা দেশ চালানোর কাজে ব্যস্ত হয়ে গেলেন। আর শুধু দেশ চালানো না, তখন পার্টিশন হলো, তখন হিউজ ল অ্যান্ড অর্ডার ইস্যুস, কমিউনাল রায়টস। তো তাই the framing of the constitution became a task that was given to lawyers primarily. আমি একটু এটাকে মানে সংক্ষেপে বলছি, বাট বেসিক্যালি দিস বিকেম আ টাস্ক ফর দ্য লয়ার্স। তো তাই যদি সেই স্বাধীনতা সংগ্রামের যে আদর্শ, সেই আদর্শগুলো ট্রান্সলেট হলো তো বটে প্রিয়াম্বলে, কিন্তু দ্য টেক্সট অফ দ্য লিগাল ডকুমেন্ট, সেটা নাম্বার ওয়ান became based on the Government of India Act 1935. Now, Government of India Act 1935 was a British enacted statute to devolve power in some way to Indians. So there was some amount of election, direct voting for provincial elections. So India was divided between the center and the states. There was election that happened to the states and some division of powers. So that basic structure of the Government of India Act 1935 became the fundamental basis for the Constitution of India. আর সেটার একটাই কারণ, সেটি হলো যে লয়ারদেরকে যদি এই প্রশ্নটা করো যে একটা ডকুমেন্ট ড্রাফট করতে হবে, আমাদের মাথায় প্রথম যে যে চিন্তাটা জাগে হলো যে প্রিসিডেন্ট কি, এটা কোথায় হয়েছে আগে, ন্যাচারাল ওয়ে অফ থিঙ্কিং। তো তাই জন্যে এই আদর্শগুলোকে যে আমি ট্রান্সলেট করব কিভাবে, এবারে কি নতুনত্ব আনবো, কিভাবে আমি এটাকে মানে নতুন ভাবে ভারতবর্ষের কনস্টিটিউশনে এই ফ্রিডম, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি কিভাবে ঢোকাবো, এই চিন্তাটা অতটা হয়নি। এই না যে মানে আমি দোষ দিচ্ছি, এটা দোষ দেওয়া নয়, কারণ তখন মানে সময়েরও খুব চাপ ছিল। খুব তাড়াতাড়ি তখন বলা হয়েছিল যে 1 বছরে করে দেওয়া উচিত, মানে 1946 শুরু হচ্ছে আর 1947-এর মধ্যে আমাদের পুরো একটা সংবিধান চাই। সেটা না হয় আরো 2 বছর লাগলো। 26শে নভেম্বর 1949 কনস্টিটিউশন ফাইনালি
এ হলো আর অ্যাডপ্টেড হলো, আর 1950 26 জানুয়ারি আমরা জানি ইট কেম ইনটু ফোর্স। বাট তো সময়ের চাপ ছিল, তো তাই জন্য মানে ব্যাপারটা মানে একটু ওই যে যে যে- যে বললে স্বাধীনতা সংগ্রামের আদর্শ নিশ্চয়ই কিছু মাত্রায় সেটা সংবিধানে ট্রান্সলেটেড হয়েছে, আর কিছু মাত্রায় এটা এটা ইজ আ কনজারভেটিভ লিগাল টেক্সট উইচ ইজ কন্টিনিউইং হোয়াট ওয়াজ দ্য কেস ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা সেটা আমি আরেকটু মানে ব্যাখ্যা করেও বলতে পারি। তো দিস ইনএভিটেবিলিটি যে আমরা একটা ইংলিশ সিস্টেম অফ ল, একটা উইগিশ সিস্টেম অফ জাস্টিস, ল অ্যান্ড অর্ডার ফলো করব, ওয়াজ ইট ইনএভিটেবল? কেন আমি যদি একটু হিস্টোরিক্যাল প্রিসিডেন্ট দেখি, আর ইফ উই গো ব্যাক, মানে 1600s থেকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়া এসে গেছে। Although there is this period of push and pull negotiations with Mughal vassals, local leaders, কিন্তু ওই ইংলিশ চার্টার চলছে, people are referring cases to the Supreme Court of Calcutta, I think Bombay, Madras as well. Was that one of the main reasons why the English system of law was inevitable, or the other major factor was তখন obviously the intellectual discourse is dominated by the British and the English way of thinking, Western way of thinking. We could not articulate probably the questions that matter to us in terms that others could understand. তোমার কি মনে হয়, what led to this inevitability? মানে এটা তো ওরকম কোনো সহজ উত্তর নেই, মানে ইনএভিটেবল ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড ইন দ্য সেন্স দ্যাট কিছুই ওরকম ভাবে ইনএভিটেবল Hmm. নয়, কিন্তু ইট ইজ লাইকলি অ্যান্ড ইট ওয়াজ Yep. লাইকলি যে যে আমরা একটা ইংলিশ সিস্টেম অ্যাডপ্ট করব। এবার সেটা দুটো কারণ আছে, একটা ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল রিজন, যে এটা লাস্ট যেটা তুমি বললে যে লাস্ট 200 300 বছর ধরে এটা চলে আসছে। সো যেটা চলে আসছে সেটাকেই মানে একটু মেরামত করে চালিয়ে দিই। তো দিস ইজ আ ভেরি স্ট্যান্ডার্ড ওয়ে অফ থিঙ্কিং, যে ইফ ইট এন্ড ব্রোক দেন ওয়াই ফিক্স ইট। মানে ব্যাপারটা তো ঠিকই আছে, মোটামুটি চলছে, কোর্টস অফ জাস্টিস এভরিবডি থিংস যে হ্যাঁ মানে উই গেট ফেয়ার জাস্টিস ইন কোর্টস মোটামুটি। মানে যদিও মানে আমরা অবভিয়াসলি একটা স্বাধীনতা সংগ্রাম লড়েছি, বাট মানে ব্রিটিশ সেন্স অফ ফেয়ারনেস জাস্টিস এটা নিয়েও মানে একটা একটা প্যারালাল স্ট্রিম অফ থট আছে। রবীন্দ্রনাথও অনেক লিখেছেন, মানে অলওয়েজ Hmm. trying to see that হ্যাঁ মানে there is colonial rule but let us try and appeal to the goodness that is inherent ইন দ্য ব্রিটিশ। মানে এটা একটা নাম্বার ওয়ান, যেরকম একটা গড্ডালিকা প্রবাহে প্রবহমান হয়ে চলা আর কি, সেটাই একটা মানে একটা একটা কারণ। আর তার দ্বিতীয় কারণ হলো যে লেটস বি ফেয়ার, মানে ইফ ইউ ওয়ান্ট ইউর ইন 1946, আর যদি একটা লিবারেল কনস্টিটিউশন তোমার চাই যেটা প্রমিসেস ফ্রিডম টু অল ইন্ডিভিজুয়ালস, এনশোর্স দ্যাট there is equality, ensures that the unity and integrity of the nation is set, ওটার একটা টেমপ্লেট তো আছেই। টেমপ্লেট Hmm. ইজ দ্য ইউএস কনস্টিটিউশন, it is a ready template that is available. And এটা তো মানে no one can make the case that the US Constitution is an illiberal constitution. Of course, it is a Yes, liberal constitution, and the obviously. framers of the constitution wanted to take what was a fundamentally liberal constitution. And so তাই জন্য মানে এই দুটো কারণ, যে one, this was what was seen as a good constitution at that point of time. Second, এটা 200 বছর ধরে in some form or the other চলেছে, সো এই জন্য মানে এটা নেওয়া হলো। এইবার কথাটা হলো যে আর কি হতে পারতো, মানে এটার মানে বিকল্প কি, মানে কিছু কি Hmm. বিকল্প ছিল? এবার দেখো, কথাটা সত্যি কথা বলতে গেলে প্র্যাকটিক্যালি কোনো বিকল্প ছিল না, এখনো কোনো বিকল্প নেই। ঠিক আছে? কারণ কি এইটার জন্য যে যে লেভেলের কাজ করতে হবে আমাদের, সেই লেভেল অফ ওয়ার্ক ইন কনস্টিটিউশনাল ল অ্যান্ড স্কলারশিপ ইন আ নন অ্যাংলো আমেরিকান ক্যানন হয়নি, বিকজ উই আর অল প্রোডাক্টস অফ দ্য সেম কাইন্ড অফ অ্যাংলো আমেরিকান লিগাল এডুকেশন। মানে দিস ইজ হোয়াট, যখন আমরা ল বুঝি, মানে আমরা মানে আমি সত্যি কথা বলছি, আর এটা মানে আমি মানে এটা আমার আফসোসও হয় এটাতে, যে আমি আমাদের ন্যায়শাস্ত্রের ব্যাপারে আমি কিছু জানি না। আমি খুব অল্প Yep. স্বল্প জানি, একটু হয়তো এদিক ওদিক পড়েছি, মানে নিজের ইচ্ছেতে পড়েছি, এদিক ওদিক পড়েছি, বাট কোনোভাবেই আমি বলতে পারবো না যে এই ব্যাপারে আমার আমার পুরোপুরি মানে মানে পাণ্ডিত্য তো নেই, মানে পুরো তথ্যটাই আমার জানা নেই। সো কারণ কি আমাদের কোনোদিন পড়ানো হয়নি এটা, কোনোদিন পড়ানো হয়নি। তো তাই জন্য মানে এই যে আমাদের এখন আমরা যে ভাবছি যে বিকল্প একটা কি হতে পারতো, মানে কি কি করা যেত বা কি করা যায়, এটা এটা অনেক সময় লাগবে। মানে এটা কারণ কি পুরো দ্য হোল আইডিয়া অফ আ কনস্টিটিউশন অ্যাজ
a document that is the framework for the nation is in some sense, in this current form, is in some sense an Anglo-American idea. মানে Yep. এবার এইটা যে আগে কনস্টিটিউশন হয়নি, হ্যাঁ এটা বলা যেতে পারে যে আমাদের মানে চোলা রাজের সময়ও কনস্টিটিউশন ছিল, দের ওয়াজ আ ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন এভরি লেভেল অফ গভর্নমেন্ট ছিল, মানে চাণক্যর অর্থশাস্ত্রেও অনেক কিছু লেখা আছে ইন টার্মস অফ হাউ পাওয়ার্স আর ডিভাইডেড, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে কনস্টিটিউশন কি বেসিক্যালি দুটো জিনিস, একটা হলো হাউ উইল ইউ ডিভাইড পাওয়ার্স বিটুইন Right. ভেরিয়াস অথরিটিস, হোয়াট উইল ইউ রিটেন উইথ সিটিজেন্স, হোয়াট উইল ইউ গিভ টু দ্য স্টেট, মানে এটা হলো নাম্বার ওয়ান যেটা কনস্টিটিউশনে মানে প্রত্যেক কনস্টিটিউশনে থাকে। দ্বিতীয় কথা হলো যে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ এভরি সিটিজেন, যেখানে স্টেট হাত দিতে পারবে না। সো দিজ আর রিস্ট্রিকশনস অন দ্য স্টেট, ঠিক আছে। সো ওয়ান, ইউ হ্যাভ সাম রাইটস অফ সিটিজেন্স এন্ড ইউ রেস্ট্রিক্ট দ্য স্টেট। নাম্বার টু ইজ দ্যাট হাউ ইজ দ্য স্টেট টু বি স্ট্রাকচার, পার্লামেন্ট হবে, এক্সিকিউটিভ হবে, জুডিশিয়ারি হবে, এইভাবে প্রভিন্স হবে, সেন্টার হবে, তাদের এরকম ইন্টার রিলেশনশিপ হবে, হোয়াট এভার দ্যাট। বাকি এভরিথিং এলস ইজ হোয়াট এভার, মানে এক্সট্রেনিয়াস। Yep. বাট এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা ইন ইটস কারেন্ট ফর্ম is something that we have taken because that is the form in which it is. তো তাই যদি এইটাকে যদি আমাদের পাল্টাতে হয়, এই চিন্তা ভাবনাটা যদি আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে মানে এটা অনেক সময় লাগবে। তো তাই জন্য এইটা আমি কখনোই দোষ দিই না কনস্টিটিউশন ফ্রেমার্স যে কেন 46-এ করেননি, বা 46-এ তো করার কোনো সুযোগই ছিল না, কারণ কি তখন তো একটা মানে ইউ আর প্র্যাকটিক্যালি ইন দ্য ডিপ এন্ড। এবার মানে কেউ একটা মানে তোমায় সাঁতার কাটতে নামছো, কেউ একটা তোমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তখন তো তুমি কোনোভাবে ওঠার চেষ্টা করবে, নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, তখন তো তুমি আর ব্যাক স্ট্রোক পেরে স্টাইল দেখিয়ে কেতা দেখিয়ে তুমি তো আর সাঁতার কাটবে না, মানে সেটা তো হবে না। অবশ্যই। তো তাই জন্য অবশ্যই। মানে ব্যাপারটা হলো যে তখন দ্যাট ইজ ফর আস টু 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 থিঙ্ক অ্যাবাউট হোয়াট অল্টারনেটিভস ইট কুড বি। অ্যান্ড মাই সেন্স ইজ যে দিস পারহ্যাপস ইজ দ্য টাইম, বিকজ এখন মানে আমরা 75 বছর হয়েছে, আমরা জানি যে কি হোয়াট পার্টস অফ দিস কনস্টিটিউশন ওয়ার্ক অ্যান্ড ডোন্ট। তো তাই যদি আমার বই এটাই আর কি একটা তাগিদ যে একটু আমরা নিজেরা সবাই ভাবি এটা নিয়ে, রাইট। যে যে কিরকম কনস্টিটিউশন হওয়া উচিত, আমাদের কনস্টিটিউশনের কোন অংশগুলো মানে আমাদের জন্য কার্যকারী আজকের দিনে, আর কোন অংশগুলো আমাদের মানে উই শুড রিথিঙ্ক দোজ। তো আমাদের এটা, দ্যাট ইজ বেসিক্যালি দ্য পারপাস অফ দিস। আই থিঙ্ক আমরা এখন একটা পার্সোনালিটির কাছে আসি, লাইক নট ভেরি ওয়েল নোন অমং কমন সার্কেলস, বাট আমিও তাকে ডিসকভার করেছি থ্রু পডকাস্ট, থ্রু আ কাপল অফ বুকস, যেরকম থিঙ্ক অরবিন্দ ইলাঙ্গোওয়ানের বুক, মাধব খোসলার বই, অবভিয়াসলি তোমার বইতে তুমি বিস্তারে লিখেছো ওনার ব্যাপারে, বেনেগল নার্সিং রাও। He is obviously a key force driving the constitution, how the constitution came to be in India, and he gets no way like credit which is proportional to what his contribution is. কনস্টিটিউশন মানেই একটা মানে সাধারণ মানুষের ধারণা আম্বেদকরই হয়তো একা এসে বসে অনেক বই পড়ে কনস্টিটিউশন লিখে গেছেন। দ্যাটস অবভিয়াসলি নট দ্য কেস, অ্যান্ড বেনিগাল নার্সিং রাও হ্যাড আ বিগ রোল টু প্লে। তুমি যদি ওনার ব্যাপারে বলো। হ্যাঁ, তো তো প্রথম কথা এটাই যে, আর এটা আই থিঙ্ক এটা ক্ল্যারিফাই করা খুবই প্রয়োজন, যে বেনেগল নার্সিং রাওকে ক্রেডিট দেওয়া কোনো কোনো অর্থেই এইভাবে নেওয়া উচিত না আমাদের যে আম্বেদকরকে ডিসক্রেডিট করা। হ্যাঁ? কারণ কনস্টিটিউশন ওয়াজ আ কালেকটিভ এফর্ট, ইট ওয়াজ আ কালেকটিভ এফর্ট, সবারই এটাতে ভূমিকা ছিল। আম্বেদকরের প্রধান ভূমিকা ছিল, বেনেগল নার্সিং রাওয়েরও প্রধান ভূমিকা ছিল। তো বেনেগল নার্সিং রাও ইজ অ্যান আইসিএস অফিসার, হ্যাঁ, তো অ্যান্ড ভেরি ওয়েল রিগার্ডেড আইসিএস অফিসার, কলকাতা হাইকোর্টের জাজও উনি ছিলেন। যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যখন when it came into force, তখন আহ, ওনাকে এই কাজটা দেওয়া হয়েছিল যে বাকি যে আইন কানুন ছিল যেগুলোকে এখন হারমোনাইজ করতে হতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সঙ্গে, ওই হারমোনাইজ করার কাজটা ওনাকে দেওয়া হয়েছিল। তো যখন কনস্টিটিউশন বানানোর কথাটা উঠলো, তো তখন ওনাকে পাঠানো হলো ফর আ ওয়ার্ল্ড ট্যুর, যে অন্যান্য দেশে কনস্টিটিউশন নিয়ে কি ভাবনা চিন্তা চলছে সেইটা জানা। তো উনি আয়ারল্যান্ড গেছিলেন, উনি জাপান গেছিলেন, উনি আমেরিকা গেছিলেন, সেখানে মানে সব কনস্টিটিউশনাল পণ্ডিতদের সঙ্গে কথা বলে তারপর উনি একটা প্রথম কাঠামো, ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন উনি বানিয়েছিলেন। অ্যান্ড দ্যাট ড্রাফট ওয়াজ অফকোর্স
as I said, because he was familiar with the Government of India Act, 2/3 of the draft was based on the Government of India Act. But on each point কিছু প্রশ্ন ছিল, তো তাই উনি পয়েন্টটা লিখছিলেন। যে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে নট আমি প্যারাফ্রেজ করে বলছি, যে ইন্ডিয়া উইল বি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তারপরে প্রশ্ন ছিল যে শুড ইট বি পার্লামেন্টারি লাইক ইউকে, শুড ইট বি প্রেসিডেন্সিয়াল লাইক ইউএস, শুড ইট বি সাম ফর্ম অফ হাইব্রিড লাইক ফ্রান্স, অর শুড ইট বি সাম ফর্ম অফ লোকাল সেলফ গভর্নমেন্ট লাইক সুইজারল্যান্ড। ঠিক আছে, তো তাই উনি ওনার নিজের চিন্তা ভাবনাটা প্রকাশ করছিলেন থ্রু দ্য প্রভিশন, বাট উনি কিছু প্রশ্ন রেখেছিলেন টু ফর দ্য ফিউচার হুএভার উইল কাম টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাই যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো, তখন রাওয়ের প্রথম ড্রাফটটা টুগেদার উইথ দিস কোয়েশ্চেনের ওয়াজ সেন্ট টু এভরি মেম্বার, আর এভরি মেম্বার মেড দেয়ার পয়েন্টস অফ ভিউ known on the draft. On that basis, Rao made a second draft, okay, which was a second full draft of the constitution. তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রচুর কমিটি ছিল। হ্যাঁ, এই কমিটিগুলো লুকড ইনটু স্পেসিফিক অ্যাসপেক্ট। সো ফর এক্সাম্পল, there was a committee that looked into what was called then chief commissioners provinces, এখন মানে বলতে পারি ইউনিয়ন টেরিটরি, কারণ ওটা একটা ইউনিয়ন টেরিটরি ঠিক নয়, বাট ওই ইউনিয়ন টেরিটরি জাতীয়, মানে যে some small areas which were governed from Delhi, though they were kind of in various parts of the country. So Delhi itself was one chief commissioner's province. Ajmer Berwara বলে একটা chief commissioner's province ছিল, Coorg was a chief commissioner's province, Andaman and Nicobar was a chief commissioner's province. তো এটা কমিটি ছিল, তো কমিটি had given its reports. তারপর আরেকটা কমিটি ছিল on sharing of financial relations between center and state, তো তারা they had given their report। এরকম 12টা কমিটি ছিল। তো এই 12টা কমিটির রিপোর্ট এখন কনস্টিটিউশনাল টেক্সটে কিরকম ভাবে ইনকর্পোরেটেড হবে, সেইটার জন্য একটা ড্রাফটিং কমিটি সেট আপ করা। সো দ্য ড্রাফটিং কমিটি হ্যাড রাউজ ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন and also had these 12 reports of these various committees. Ambedkar was made the chairperson of that drafting committee along with 7 other lawyers who were members of that drafting committee. তো এই ড্রাফটিং কমিটি নামটা এরকম বলে তাই লোকেদের মনে হয় যে আম্বেদকর নিজেই বসে বসে প্রত্যেকটা প্রভিশন ড্রাফট করেছেন, লিখে গেছেন। হ্যাঁ, ওনার ভূমিকা খুবই প্রধান, কারণ কি যখন ড্রাফটিং কমিটি বসলো তখন দিস কম্প্রোমাইজেস, নেগোসিয়েশন, কিরকম ভাবে ইনকর্পোরেট করা হবে, এক্সেট্রা এক্সেট্রা, আম্বেদকর ওয়াজ দ্য লাস্ট ওয়ার্ড অন ইট। আর তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন এটা প্রকাশ্যে ডিসকাস হলো, তখন আম্বেদকর এটার প্রভিশনগুলো ডিফেন্ড করতেন, উনি সাজেশন দিতেন। So ultimately he gave it the final shape and form. So Benegal Narsingh Rao basically opening batsman, and Ambedkar is a solid number 4. Right, makes sense. Ambedkar coming to the Constituent Assembly and being the chief drafter of the Constitution, এটা কিন্তু এখন it seems like it's an obvious event of history. Nehru did not want that. He wanted Eva Jennings to probably spearhead drafting the constitution, and I think Eva Jennings was actually involved in drafting the constitutions for Ceylon, which Sri Lanka was known as then, and Pakistan. And আমরা এটার প্রেসিডেন্টও আগে দেখেছি, এই ধরে নিন জেরেমি বেন্থাম ইংল্যান্ডে বসে বসে পেরুর কনস্টিটিউশন লিখছে, বা রসিও অন্য কোনো দেশের কনস্টিটিউশন লিখছে ওই দেশে না গিয়েও। হাউ ডিড উই অ্যাডপ্ট আ ডিফারেন্ট পাথ? তুমি যদি একটু তখনকার পার্সোনালিটিদের ব্যাপারে বলো, হু tilted the scales in Ambedkar's favor. So it was not as if Nehru was fully opposed to Ambedkar, but এটা একটা was a dominant stream of thought which Ambedkar himself shared, যে অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এরকম ভাবে এতগুলো লোক এরকম করে বসিয়ে কনস্টিটিউশন ড্রাফট করার প্রয়োজন নেই, বিকজ ইট ইজ আ টেকনোক্রেটিক এক্সারসাইজ। সো আম্বেদকর নিজেই লিখেছিলেন, হি রোট টু দ্য গভর্নর জেনারেল, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কোনো প্রয়োজন নেই, শুধু এটাই দরকার যে আপনি একজন কনস্টিটিউশনাল জুরিস্টকে বসিয়ে দিন, who should preferably be a foreigner. He should draft the constitution, and on those matters where there were communal disputes, say in relation to caste reservations or in relation to minority rights, etc., সেটা নিয়ে আপনি একটা ফ্রেমওয়ার্ক সেট আপ করে দিন, যেখানে they can negotiate this and they can put it in the constitution. আম্বেদকর নিজেই লিখেছিলেন। He was initially he was not in favor of the Constituent Assembly himself.
কিন্তু obviously the Congress party was clear this was one of the main demands. It was a main demand of most parties and including the Muslim League that at a constituent assembly হওয়া উচিত, an independent constituent assembly composed of Indians to draft a constitution for free India. That was a demand of হুম all political parties at that time. Hindu Mahasabha, Muslim League, Congress তো বটে। তো তাই জন্য যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন হলো তখন the need for a drafting committee was obviously felt. It was felt for the reasons যেটা আমি এখন বললাম। তো তখন গান্ধীজি actually played a very critical role. Well, Gandhiji was a behind the scenes player in the Constituent Assembly. Of course, গান্ধী আম্বেদকরের পুনা প্যাক্টের ব্যাপারে সবার কিছু একটা ধারণা থাকতে পারে যে র্যামজে ম্যাকডোনাল্ড যখন একটা কমিউনাল অ্যাওয়ার্ড সেট আপ করলেন, the British said that the British gave this communal award which essentially stated this was all before the government of India Act 1935. আমি একটু একটু ইতিহাসে যাচ্ছি এটা বলার জন্য, তাহলে ব্যাপারটা বেটার বোঝা যাবে। তো দ্যাট সেট আপ সেপারেট ইলেক্টোরেটস ফর scheduled castes. So scheduled caste persons would vote for their own members of their own community in separate electorates. So Gandhiji went on to a fast unto death. তো উনি বললেন যে উনি কোনোভাবেই এটা মানবেন না। তো তাই গান্ধী আম্বেদকরের একটা there was a pact called the Pune Pact which was worked out. গান্ধীজি তখন ইয়েরেওয়াড়া জেলে ছিলেন পুনাতে। তো তখন প্যাক্টটার বেসিক প্রভিশন এই যে সেপারেট ইলেক্টোরেট হবে না, রিজার্ভেশন অফ সিটস হবে ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস, কিন্তু সবাই ভোট করবে ওদের জন্য। কিন্তু তখন থেকেই গান্ধী আম্বেদকর রিলেশনশিপ ওয়াজ ফ্র্যাকচার্ড, কারণ কি আম্বেদকরের তখন ধারণা ছিল যে বেসিক্যালি হি গট kind of blackmailed into this pact because উনি এটা কোনোদিনই চাননি। he wanted separate electorates. He felt that scheduled caste মানে persons belonging to the scheduled caste ওদের যদি ভারতবর্ষে উন্নতি করতে হয় তাহলে নিজেরটা সামলে নিতে হবে, মানে অন্যদের কিছু হবে না। But because Gandhiji went on to a fast unto death, he was blackmailed into, he felt that he was blackmailed into this. তাই for the next 12 years, they maintained a cordial relationship, but were intellectually quite opposed. তো যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ব্যাপারটা হলো, তো গান্ধীজি তো খুবই কমপ্লেক্স চরিত্র, তো political strategist as well. So the old political adage that keep your friends close, keep your enemies closer. So Ambedkar had actually started off in the Constituent Assembly as quite a critic of what was going on. So Gandhiji তখন first he insisted that Ambedkar be made a member of the Constituent Assembly. এবার সেটারও একটু ইতিহাস আছে যে আম্বেদকর মানে Constituent Assembly members were not directly elected, they were indirectly elected by the several provincial legislatures. তো বম্বের যারা ইলেক্টর্স তারা বম্বের থেকে কিছু লোকেদের ইলেক্ট করেছিল। সো আম্বেদকর সেই ইলেকশনে দাঁড়িয়েছে, হেরে গেছিলেন। তারপর যোগেন্দ্রনাথ মন্ডল যশোর থেকে, হ্যাঁ, পরবর্তীকালে পাকিস্তানের ল মিনিস্টার ছিলেন। তো যোগেন্দ্রনাথ মন্ডল ওনার সিটটা দিয়ে দেন আম্বেদকরের জন্য। তো আম্বেদকর বিকেম এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রম ইস্ট পাকিস্তান, মানে তখনকার দিনে বেঙ্গল, ইস্ট বেঙ্গল। কিন্তু তারপর পার্টিশন অ্যানাউন্স হয়, তারপর যোগেন্দ্রনাথ মন্ডলের সিটটা পাকিস্তানের দিকে পড়ে যায়। তো আগেন আম্বেদকর ওয়াজ নট আ মেম্বার। তখন গান্ধীজি ইন্টারভিউড উইথ বিজি খের, হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ বম্বে, and got Ambedkar elected. So the Congress party played a very key role in getting Ambedkar elected. And once he got elected, যখন drafting committee তে Ambedkar no doubt was a constitutional pundit. There was no doubt about that fact that he was a preeminently qualified person to do this job. So ওনার মতো মানে ওনার যে পাণ্ডিত্য ছিল নাম্বার ওয়ান, প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট উনি possibly would have been a major critic if he was not involved in the process himself. These were primarily, একটু সিম্পলিফাই করে বলছি, but primarily these are the two key reasons যে আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারপারসন হলেন। So the negotiation started and অনেক কিছু চেঞ্জ হলো, and obviously any negotiation has its sets of pushes and pulls.
কিছু কিছু জিনিস, ফর এক্সাম্পল, এই যে স্ট্রং একটা সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি উইচ ইজ ইনগ্রেইনড ইন দ্য কনস্টিটিউশন, মানে ইনিশিয়াল ড্রাফটে ইন্ডিয়া ইজ আ ফেডারেশন অফ স্টেটস উইথ আ স্ট্রং ফেডারেল স্ট্রাকচার, to India becoming a union of states. One example. Another example, যেটা আমার মনে হয় really changed how constitutional law is practiced, perceived in India. Due process of law to procedure established by law. To an average lay reader, these two sentences or phrases might seem the same, but very different. When a due process of law completely changes the pitch of a cricket match. তুমি যদি একটু বলো এটার ব্যাপারে, what ঠিক were আছে, the দুটোই বলি, আর প্রথমে আমি একটু ওটা মানে একটু এক্সপ্লেনও করে দিই। সো আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো সেটারও একটা এক্সেপশন আছে, আর সেটা সব জায়গায় আছে, যে ইট ক্যান বি টেকেন অ্যাওয়ে বাই দ্য স্টেট অন সাম গ্রাউন্ডস। এবার আমেরিকায় দ্য গ্রাউন্ড অন উইচ ইট ক্যান বি টেকেন অ্যাওয়ে ইজ কল্ড ডিউ প্রসেস অফ ল। এবার ডিউ প্রসেস অফ ল, ডিউ, এই যে ডিউ শব্দটা, এই ডিউ শব্দটার অর্থ হলো যে কিছু একটা যুক্তিযুক্ত ভাবে এটা exactly নেওয়া যেতে পারে। যে স্টেটের যদি কোনো যুক্তি থাকে যে কেন তোমার মানে পার্সোনাল লিবার্টি বা লেট অ্যালোন দ্যাট লাইফ দেবে। সো ফর এক্সাম্পল, আমেরিকায় যেটা হোয়াট হ্যাজ বিন আপহেল্ড অ্যাজ পার্ট অফ ডিউ প্রসেস ইজ ডেথ পেনাল্টি। In some rare cases, some kinds of offenses, child rape, some kind of murder and rape, death penalty হতে পারে। But death penalty is obviously taking away your life, but it is, at least in that context, has been seen as যুক্তিযুক্ত। Now, I don't want to get into a death penalty debate যে ওটা যুক্তিযুক্ত কি না, মানে সেটা নিয়ে লোকেদের অন্যরকম মত থাকতে পারে, কিন্তু দ্যাট ইজ হোয়াট ডিউ প্রসেসেস, যে একটা জাস্টিফাই করতে হবে যে কেন এটা যুক্তিযুক্ত। কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশনে যখন বলা হলো যে হ্যাঁ এই ডিউ প্রসেসটা আমাদের দেওয়া উচিত, তখন আমাদের কনস্টিটিউশন ফ্রেমার্স ডিসাইডেড যে না, এটা হলে দুটো জিনিস হবে। নাম্বার ওয়ান, অবভিয়াসলি যে স্টেটের পাওয়ার কমে যাবে, সবকিছুতেই স্টেটকে একটা এক্সট্রা লেভেল অফ জাস্টিফিকেশন দিতে হবে। দ্বিতীয় কথা হলো কোর্টের পাওয়ার বেড়ে যাবে, কারণ কি এটা যুক্তিযুক্ত কি না এটা কে দেখবে? এটা তো কোর্টই দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে। তো আমরা ভাবলাম যে আমরা নতুন দেশ, এখন স্টেটের একটু পাওয়ার থাকা উচিত, কোর্টের অত পাওয়ার থাকার কোনো প্রয়োজন নেই। তো তাই জন্য আমরা উই ইউজ দ্য টার্ম প্রসিজিওর এস্টাবলিশ বাই ল, উইচ মিনস দ্যাট অ্যাজ লং অ্যাজ একটা প্রসিজিওর আছে, সে যাই প্রসিজিওর হোক না কেন। তো যদি ডেথ পেনাল্টির এক্সাম্পলটা দিই, যদি এখন যদি সাপোজ, আমি একটা থিওরিটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, সাপোজ there was a law which said যে you can be killed not by hanging but by cutting off your head in front of India gate. Okay, that is how India will kill people. Now that is a procedure. It is a procedure. Now it is a right procedure that is unconscionable, like hingsro. Kintu it is a procedure, but that would satisfy the test of the constitution. That was done with all good intentions, not because we wanted to behead people in India again, but it was done with the intention that এখন দেশ স্বাধীন, আর দেশের স্বাধীনতা যদি আমরা এখন দেশের বৃদ্ধিতে আমরা এটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমাদের এখন সরকারকে শক্তিশালী করতে হবে। সরকারকে আমাদের বহু রকমের পাওয়ার্স দিতে হবে যাতে ওরা মানুষের জীবনকে উন্নত করতে পারে। সো দ্য directive হোল principles, basically exactly directive the principles. principle is one way, but the whole idea is that the state will now take Indians' freedom and take them to prosperity. That is the fundamental idea. কারণ কি এখন দেশ স্বাধীন, এখন আমরা নিজেদের উপর রাজত্ব করছি, অন্য কেউ আমাদের উপর রাজত্ব করছে না। তাই এখন আমাদের স্টেট মানে গভর্নমেন্ট মেশিনারি শক্তিশালী হওয়া উচিত, যাতে গভর্নমেন্ট মেশিনারি লোকেদের ভালোর জন্য দেশকে একটা উন্নত জায়গায় পৌঁছে দিতে পারে। তো সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিঙ্কিং বিহাইন্ড দিস প্রসিজার এস্টাবলিশড বাই ল। নাও দিস ইজ আ গুড আইডিয়ালিস্টিক থট, কিন্তু
এটার ফ্লিপ সাইডটা কি? এটার ফ্লিপ সাইড হলো সেডিশন। সেডিশন ইজ আ প্রভিশন দ্যাট দ্য ব্রিটিশ ব্রট ইন দ্য রাওলাট অ্যাক্ট, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সব জেলে গেছিলেন। আর এখনো আমরা যখন এই ভারতীয় ন্যায় সংহিতা করেছি, আমরা সেডিশনটার নামটা বদলেছি, কিন্তু সেডিশনটা ওই অর্থে আমরা বদলাইনি। বদলায়নি। বদলাইনি। যদিও সুপ্রিম কোর্ট এখন প্রসিজার এস্টাবলিশ বাই ল, বাই জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, ডিউ প্রসেস বলে মানে কিছু ভাবে ঢুকিয়েছি, ওটার আমি টেকনিক্যাল ব্যাপার, ওটার মধ্যে আমি ঢুকছি না এখন। কিন্তু তাও দ্যাট থিঙ্কিং যে উই নিড আ পাওয়ারফুল স্টেট দ্যাট টাওয়ার্স ওভার দ্য সিটিজেন ফর ল অ্যান্ড অর্ডার continues. So তাই জন্য এইটার, so that is why I say that parts of this constitution is a colonial document, that you have continued these powers of police powers, of state powers over the citizen, মানে মানুষকে নিচে রাখো, সরকার উপরে থাকে। তো এই so এই 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 যে চিন্তাটা, এইটাই ইজ দ্য ফান্ডামেন্টালি কলোনিয়াল চিন্তা, রাইট? যে সরকার আগে, মানুষ পরে। হ্যাঁ। সো কিন্তু এই চিন্তাটা, দিস ইজ নট আ পার্টি পলিটিক্যাল ইস্যু। এটা আজকালকার দিনে আমাদের মনে হয়, আর সেটার অনেক কারণও আছে, যে এটা মানে এই গভর্নমেন্ট ওই গভর্নমেন্ট। বাট আমি যে কথাটার কথা বলছি, যে হ্যাঁ মানে সাম গভর্নমেন্ট ডু ইট মোর এফিসিয়েন্টলি, সাম ডু ইট লেস এফিশিয়েন্টলি। But the structure is one that allows every government to do this, to tower over the citizen, to put a citizen in prison for preventive detention, to ensure that someone can be put in jail for sedition. So, এইগুলো is not a sign of a modern state. আর আমাদের মানে এখন আমরা দ্য 21st সেঞ্চুরি, আমাদের নিজেদের জন্য ভাবা উচিত যে এই সংবিধানের এই অংশগুলো কি আমাদের এখন প্রয়োজন, নাকি প্রয়োজন নয়। তো আই থিঙ্ক ইনফ্যাক্ট আমার তো মনে হয় লার্জলি ইটস এ ফাংশন অফ কারেন্ট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কনস্টিটিউশন কি, মানে if you think of 1989 to 2014, there is no single party in power. To even retain power, you need to have five different people having a consensus. So you cannot really use this centralizing power or tendency and deploy it efficiently. 2014 এর পরে you have a party which has the power to do it, like they had in the 80s, 70s, etc., etc. তাই জন্য আমরা যা দেখছি, I think it's just that. হ্যাঁ, ঠিকই ঠিকই। আর আরেকটা জিনিস হলো, যেটা ভালোই যে তুমি এটা বললে, যে 1989 থেকে 2014 ওয়াজ দ্য ইরা অফ কোয়ালিশন গভর্নমেন্টস। বাট ওরা, তোমারও মনে আছে যে অসীম প্রকাশ বলে একজন কার্টুনিস্ট ছিল, সে পার্লামেন্টকে একটা বেসিক্যালি একটা টয়লেট বলে একটা ড্রয়িং করেছিল, যে দ্য পার্লামেন্ট ইজ লাইক আ বোল ইন দ্য টয়লেট। আর সেটাতে সেডিশন ওয়াজ স্ল্যাপড অন হিম ইন 2011, দ্যাট ওয়াজ অলসো আ কোয়ালিশন গভর্নমেন্ট। সো Yep. ব্যাপার, দিজ আর ইস্যুস দ্যাট আর নট ইস্যুস দ্যাট আর পার্টি পলিটিক্যাল, দিস ইজ এন ইস্যু of the state and the citizen. আর সেটাই আমার বক্তব্য, যে how can we find a better balance where the citizen can genuinely live, breathe comfortably as an Indian citizen without worry যে ও ও আমায় এসে আমায় গ্রেপ্তার করে দেবে, ও এটা এটা বললে ও খচে যাবে। সো দিস ইজ দ্য, because this is the kind of country that we unfortunately live in. Right. So the second part to my question, যেটা was the centralizing authority, মানে হ্যাঁ, federation of centralizing states authority, একটা তো was and procedure established by law. centralizing authority এখানে like just I want to draw a parallel. তখন অ্যাক্টিভলি গান্ধীয়ান ফলোয়ার্সরা নিজেরাই একটা কিছু ড্রাফট লিখছে কনস্টিটিউশনের, সেখানে ওরা ভিলেজ রিপাবলিকের কথা বলছে। ভিলেজ রিপাবলিক গুলো অনেকটা বটম আপ একটা স্ট্রাকচার, ওরা নিজেদের একটা ল ফলো করবে, দে উইল ইলেক্ট ওয়ান রিপ্রেজেন্টেটিভ, ওরা আবার রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করবে, করতে করতে ইউ উইল রিচ স্ট্রাকচার ইন দিল্লি which is directly opposed to in some sense what we have now. It's a bicameral central structure, a bicameral state legislative. To some extent, in 1991 এর ভিলেজ পঞ্চায়েত অ্যাক্ট বা মিউনিসিপাল কর্পোরেশন স্ট্রেংথেনিং এর পরে you have a dictum of self-governance, local governance, but obviously it's no way close to what Gandhi had foreseen. তুমি যদি একটু কন্ট্রাস্ট করে বলো এটা। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি একটা কারেন্ট ডে এক্সাম্পল দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে সুপ্রিম কোর্ট রিসেন্টলি আর্টিকেল 370 জাজমেন্টে বলেছে যে আন্ডার প্রেসিডেন্টস রুল, সেন্টার ক্যান উইথাউট দ্য কনসেন্ট অফ দ্য স্টেট ক্যান এক্সটারমিনেট আ স্টেট, রাইট? তো কাশ্মীরে যেটা হলো, যে কাশ্মীরকে সেন্টার ইউনিয়ন টেরিটরি বানিয়ে দিই। অ্যান্ড যেটা প্রেসিডেন্টস রুলে যেটা কাশ্মীরে হয়েছে, সেটা পরবর্তীকালে পশ্চিমবঙ্গেও হতে পারে, আরামসে, হতে পারে একদম। না।
মানে কনস্টিটিউশনে তো তখনকার দিনে পশ্চিমবঙ্গ স্টেট, জম্মু অ্যান্ড কাশ্মীরও স্টেট, এখন না হয় জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, কিন্তু যেটা একটা স্টেটে হতে পারে সেটা তৃতীয় স্টেটেও হতে পারে। অ্যান্ড দিস দ্য সুপ্রিম কোর্ট ইজ রাইট, তো সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে কোনো লাভ নেই, তো সুপ্রিম কোর্ট ইজ রাইট দ্যাট দ্য কনস্টিটিউশন ডাজ গিভ দিস পাওয়ার টু দ্য সেন্টার। সো to ensure that they can change the borders of the state, they can rename a state, they can divide the state into two, and they can also redraw the boundaries of the state. এটা কনস্টিটিউশনে লেখা আছে, দে হ্যাভ টু টেক দ্য ভিউজ অফ দ্য স্টেট লেজিসলেচার, বাট কোনো অর্থেই এই ভিউগুলো বাইন্ডিং নয়। তাই জন্য সেন্টার এটা করতে পারে, নিজেরাই করতে পারে। সো দিস ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য কনস্টিটিউশন ইজ সেন্ট্রালাইজড। যে পরবর্তী যে কালকে যদি নরেন্দ্র মোদীর খুব ইচ্ছে হয় তাহলে পশ্চিমবঙ্গ ইউনিয়ন টেরিটরি করে দেওয়া যেতে পারে। অ্যান্ড ইটস অনলি আ পলিটিক্যাল ডিসিশন, ইট ইজ নট আ লিগালি চ্যালেঞ্জেবল ডিসিশন। তো তাই জন্যে আমার মতে, যেটা আমি বইতে লিখি, দের ইজ আ নিউ দিল্লি দরবার দ্যাট ইজ দ্যাট ইজ সেট আপ ইন দ্য কনস্টিটিউশন, অ্যান্ড দ্য রিজন ফর দ্যাট ইজ ল অ্যান্ড অর্ডার। তখন পার্টিশনের সময় সব জায়গায় ল অ্যান্ড অর্ডারের প্রচন্ড ইস্যু, পুলিশকে পাওয়ার দিতে হবে যাতে ব্যাপারটাকে সামলাতে পারে। সো তাই জন্যে দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, দ্য বেস্ট ওয়ে অফ প্রোটেক্টিং দ্যাট, কনস্টিটিউশন ফ্রেমার্সরা ভাবলেন যে লেটস মেক আ স্ট্রং সেন্টার। আর কি আমাদের পাকিস্তানের যে এক্সপিরিয়েন্সটা ওয়াজ ভেরি ফ্রেশ ইন দেয়ার মাইন্ডস, যে যদি সেন্টারটা উইক হয়ে যায় তাহলে দেশ আবার বিভক্ত হয়ে যেতে পারে, দেশের আবার বিভাজন আমরা চাই না। তো তাই জন্য এবার লেট আস ট্রাই অ্যান্ড গেট আ স্ট্রং সেন্টার টু এনশিওর দ্যাট এই রকম দিন যেন আবার না আসে। ইটস আ ভেরি রিজনেবল থট। কিন্তু কথাটা হলো যে তখনকার দিনে হয়তো হ্যাঁ ঠিক আছে, তো তাই জন্য দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু এনশিওর ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি। আজকের দিন 75 বছর পরে আমার মনে হয় যে দেশে ওরকম সেসেশন, ওরকম যে কোনো একটা রাজ্য বলছে যে না আমরা এই দেশে থাকতে চাই না, এরকম তো আমি অনেকদিন শুনি না। মানে এটা নর্থ ইস্টে আমরা একটু শুনতাম, নাগাল্যান্ডে পার্টিকুলারলি উইথ সাম ইনসার্জেন্টস, বাট মোটামুটি ওইভাবে মানে মণিপুরেও যা হচ্ছে, মানে মানে খুবই ট্র্যাজিক, বাট কেউ বলছে না যে এখন আমি ভারতবর্ষে থাকতে চাই না, এই 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 কথাটা শোনা যাচ্ছে। তো তাই আমার ধারণা, আর এটা আমি আমার একটা অন্য অন্য একটা বক্তব্যেও বলেছি, যে দ্য only way to damage India's unity is now through an excessively strong center. So এখন যদি সেন্টার বেশি স্ট্রং হয়ে যায় আর যদি বলে যে সবকিছুই আমার মতে চলবে, মানে যেটা ওয়ান নেশন ওয়ান এক্স আর কি, কিছু ব্যাপারে সেটা ঠিক আছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স অবশ্যই সবার জন্য সুবিধে হবে, একটা ট্যাক্স দিতে হবে, বাট ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান নেশন ওয়ান রিলিজিয়ন, ওয়ান নেশন ওয়ান পার্টি, এটা তো হতে পারে না। এইগুলো যদি হয় তাহলে দেশের বিভাজন হবেই হবে। তো তাই জন্য 75 বছর আগে যেটা কার্যকারী ছিল সেটা আজকে কার্যকারী নয়। সো উই হ্যাভ আ সেন্টার হেভি কনস্টিটিউশন, সেটা তখনকার দিনে হয়তো তার প্রয়োজন ছিল, এখন তার প্রয়োজন কমে গেছে। আর সেটা যদি আমরা একটা নতুন পরিপ্রেক্ষিতে নতুন চোখে যদি না দেখি তাহলে আই থিঙ্ক দেশের অসুবিধেই হবে। অল্টারনেটিভস যদি ডিসকাস করি খুব সংক্ষেপে, থট এক্সপেরিমেন্ট ইজ যেটা প্রেজেন্ট ডিসপেন্সেশন তাদেরই আইডিওলজিক্যাল ফোরবিয়ার হিন্দু মহাসভা, আরএসএস, ইফ দে ওয়ার টু ফ্রেম আ কনস্টিটিউশন, অনেক প্রশ্ন ওঠে, পপুলার মিডিয়াতে বলে যে constitution is in danger, constitution will be changed, blah blah blah. So we actually have a document called the Constitution for a Hindustan Free State. How was that very different from the Constitution of India? তুমি যদি একটু বলো। তো কনস্টিটিউশন অফ দ্য হিন্দুস্তান ফ্রি স্টেট ওয়াজ আ ডকুমেন্ট যেটা হিন্দু মহাসভা ড্রাফট করেছিল 1944 সালে। সাভারকার তখন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন, আর সাভারকার হিন্দু মহাসভাকে বলেছিল যে আমাদেরও একটা কনস্টিটিউশন ড্রাফট করা উচিত, কারণ তখন অ্যাজ আ ইট ওয়াজ আ ফ্রিঞ্জ পার্টি, হিন্দু মহাসভার বেশি সিট ছিল না,
কিন্তু বেঙ্গলে তখন কংগ্রেস গভর্নমেন্ট রিজাইন করেছিল, তাই টুগেদার উইথ দ্য কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগ, হিন্দু মহাসভা ওয়াজ ইন গভর্নমেন্ট. So to হুম try and become a more mainstream party, they decided to draft a constitution. So this is the political background, and that also has something to do with it. বাট যে কনস্টিটিউশনটা ড্রাফট করলো মোটামুটি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মতোই দেখতে, মানে মোটামুটি ফলোজ দ্য লার্জলি ফলোজ দ্য অ্যাংলো আমেরিকান মডেল ফান্ডামেন্টাল রাইটস. তার একটা ডিফারেন্স যে কোনো রেজার্ভেশন ছিল না, সেটা আই হুম থিঙ্ক ইজ ওয়ান থিং দ্যাট এটা সবার জানা উচিত. সেকেন্ড ইজ দ্যাট দেয়ার ওয়াজ আ স্ট্রং অ্যান্ড ক্লিয়ার প্রক্লামেশন দ্যাট ইন্ডিয়া শ্যাল বি আ সেকুলার স্টেট উইথ নো স্টেট রিলিজিয়ন. দেয়ার শ্যাল বি নো স্টেট রিলিজিয়ন ইন ইন্ডিয়া, উইচ ইজ ইন্টারেস্টিং. যেটা আমরা ভাবি যে কনস্টিটিউশনাল হিন্দু রাষ্ট্র ইজ দ্য কনস্টিটিউশনাল গোল ফর দ্য হিন্দু মহাসভা and the RSS, at least that document suggested otherwise. I think এটা is an important fact. আর থেকে আমরা আজকালকার দিনে তো ফ্যাক্ট ভুলে যাই, তো তাই একটু এটা আই থিঙ্ক আমাদের মনে রাখা উচিত. আর there were some provisions which are good provisions, যেটা আন্না হাজারের আম আদমি পার্টির মুভমেন্টেও লোকেরা বলছিল যে রাইট টু রিকল, যে কোনো এমপি যদি মিড টার্ম যদি সে হুম ইলেক্টরদের মনে হয় যে না সে কাজ করছে না, তাহলে তাকে রিকল করে দেওয়ার একটা পাওয়ার থাকা উচিত. তো তাই সো দেয়ার আর সাম প্রভিশনস অফ ডাইরেক্ট ডেমোক্রেসি অফ দিস নেচার. So, so my sense is that it was not really an alternative. It was basically more of the same, and obviously it was not a document written for practical purposes. But it was a রাইট kind of political pitch ইয়েস ডকুমেন্ট. এবার পিচ ডকুমেন্ট তো জানো যে এটা কনস্টিটিউশনাল, মানে এটা যে কালকে কনস্টিটিউশন হয়ে যাবে সেটা তো নয়. তো তাই যদি মানে যা একটু লিখতে চাও, মানে মানে মনের মধ্যে যেসব ভাবনা চিন্তা আছে সেগুলো লিখে দিতে পারো, তো তাই সেগুলো লিখে দিয়েছে. তো কথাটা হলো এই যে আজকের দিনে যদি এটা মানে যদি মানে লোকেদের মানে এই আমার আমার বইটার ব্যাপারে যে সমালোচনা হয়েছে যে না এটা মানে এখন বিজেপি একটা নতুন কনস্টিটিউশন লিখে ফেলবে কালকে, তো এটা আমার মনে হয় বা এটা যুক্তিযুক্ত নয়. কারণ যদি কেউ ওদের কোনো কনস্টিটিউশনাল লয়ার ওদেরকে অ্যাডভাইস করে, তাহলে তো অ্যাডভাইস করা উচিত যে তার কনস্টিটিউশন বদলাবে কেন, এই কনস্টিটিউশন তোমরা যা করতে চাও তাই করতে পারো, তাই করতে পারো এক্স্যাক্টলি করতে পারো, তুমি বদলাবে কেন? মানে তুমি এখন রাম মন্দির বানাতে চাও, তুমি রাম মন্দির বানাতে পারো, তুমি আর্টিকেল 370 সরাতে চাও, তুমি সরাতে পারো. এবার তুমি কোনো একটা স্টেটকে তুমি বিভাজন করে দিতে চাও, সেটা করতে পারো. মানে তোমার তোমার যা পাওয়ার চাই তুমি, তোমার তো আছেই সেই পাওয়ার, তোমার তো মানে ভয় তুমি কি? তুমি বেসিক্যালি কালচারাল ডোমেনে যা ইচ্ছে তাই করতে পারো, নো ওয়ান ইজ স্টপিং ইউ, ল অ্যান্ড অর্ডার বা রিটেন লকে তোমার টাচ করার দরকার নেই, বিকজ নাথিং ইজ স্টপিং ইউ ফ্রম ডুইং হোয়াট ইউ আর ডুইং নাও। And it is a law and order constitution. It gives the state significant police power. তো এটা করতে পারো, তো তুমি কেন বদলাবে এটাকে? তো আর 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 আবার there is a deeper point here যে আরএসএস ও তখন যেটা করছিল, আরএসএস তখন অ্যাকচুয়ালি হ্যাড নট টেকেন আ ভিউ অন দ্য কনস্টিটিউশন এট অল, বিকজ দ্য হুম আরএসএস সেড দ্যাট constitution and this domain of the constitution is not their area. Their area is society and the cultural. হুম আর আই থিঙ্ক এটাই আমাদের একটু বোঝা উচিত যে আজকালকার দিনেও যখন এই 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 কথাগুলো আমি শুনি যে দ্য কনস্টিটিউশন ইজ আন্ডার থ্রেট, আমার মনে হয় যে এটা আমাদের একটু আরেকটু ভাবনা চিন্তা করে আরেকটু রেসপন্সিবলি এই কথাগুলো বলা উচিত. কারণ হিন্দুত্ব অ্যাজ আ ডক্ট্রিন ইজ আ ডক্ট্রিন দ্যাট ইজ অপারেটিং ইন সোসাইটি. ইট ইজ অপারেটিং এট দিস পয়েন্ট অফ টাইম ইন সোসাইটি. ইট ইজ ট্রাইং, as has been written by both Savarkar and Golwalkar, it is trying to enter into the hearts and minds of people. তো এটা মানুষকে মানে তার মানে ইন এভরিডে রিলেশনস মানুষকে বদলাবার চেষ্টা করছে. ইট ইজ নট হ্যাপেনিং থ্রু ল, আইনের মাধ্যমে এটা হচ্ছে না. তো হিন্দুত্ব as a doctrine is operating in society. It is operating in the in public forum. It is operating in Bollywood. It is operating in music. It is operating in art. এই জায়গাতে এবার and সেটা ঠিক আছে, এটা it's a political ideology. Now someone may like it, someone may not like it, but the point is that that has to be challenged politically, not রাইট legally. So তাই যদি আমরা যখন বলি যে কনস্টিটিউশন ইজ আন্ডার থ্রেট, আমার মনে হয় যে উই আর মার্কিং আপ দ্য রং ট্রি. আমার মনে হয় যে দ্য কনস্টিটিউশন যদি আমরা প্রোটেক্ট করতে চাই, নাম্বার ওয়ান উই হ্যাভ টু প্রোটেক্ট আর ইনস্টিটিউশনস ডেফিনেটলি, আর নাম্বার টু উই হ্যাভ টু এনগেজ in a healthy critical analysis of the constitution. And I think this is what we need to do. Our alternatives, তুমি যেটা বললে
আমি যেটা প্রথমেই মানে যখন আমরা আমরা এই আড্ডাটা শুরু করেছি, প্রথমেই আমি এটা বলেছি যে অল্টারনেটিভ এখন নেই। এই যে গান্ধীর অল্টারনেটিভ যেটার কথা তুমি এর আগে বলেছিলে, যে বটম আপ ভিলেজ রিপাবলিক, এটা হতে পারে থিওরেটিক্যালি, বাট what we must realize that this is a moving train. মানে তো এবার হঠাৎ করে তুমি ট্রেনটাকে পুরোটা চেঞ্জ করে বলবে যে না এখন এটাকে আমি একটা গরুর গাড়ি বানিয়ে দিচ্ছি, সেটা তো হবে না। মানে ট্রেন হয়তো গরুর গাড়ি হয়ে যেতে পারে, বাট সেটা মানে হতেই পারে তার অনেক সময় লাগবে। তোমার প্রথমে একটা চাকা সরাতে হবে, তারপর তোমার একটা কিছু করতে হবে, মানে আস্তে 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 হয়তো তুমি তার চরিত্রটাকে পাল্টে দিতে পারো, বাট তুমি তো এক মুহূর্তে ওটাকে পাল্টে দিতে পারো না। তো তাই কথাটা হলো যে অল্টারনেটিভস হতে পারে, বাট ওই অল্টারনেটিভস এর হওয়ার জন্য যে কাজটা করতে হবে, আর সেই কাজটা হলো ইন দ্য রেলম অফ পলিটিক্যাল থিওরি, ইন দ্য রেলম অফ কনস্টিটিউশনাল থট, ইন দ্য রেলম অফ পলিটিক্যাল সায়েন্স, যে কাজটা করতে হবে যে হোয়াট ডাজ দিস অল্টারনেটিভ লুক লাইক, অ্যান্ড ডাজ ইজ আ বটম আপ ভিলেজ রিপাবলিক ট্রুলি বেটার ফর দ্য পিপল অফ ইন্ডিয়া? হতে পারে, তাও হতে পারে, জানা নেই। তো সেই কাজটা এখন করতে হবে। সো আগেই বলতে পারবো না যে না এটা কনস্টিটিউশনটা পাল্টে দাও, লেটস ডু আ বটম আপ ভিলেজ রিপাবলিক, আর তারপরে দেখা যাবে যে কি হবে। তো হবে না, এটা তো মানে 200 বছরের মানে সমাজ ব্যবস্থা, মানে 200 বছরের সরকারি ব্যবস্থা এরকম করে চলে আসছে, তো এটা তো এরকম করে পাল্টে যেতে পারে না। বাট হ্যাঁ মানে কোনো সময় পাল্টাতে পারে, বিকজ ইটস নট অ্যাজ ইফ এই এই ব্যবস্থা সবসময় এরকম ছিল। ইটস নট অ্যাজ ইফ উই হ্যাড আ পার্লামেন্ট লাইক দিস ফর, মানে উই অনলি হ্যাড আ পার্লামেন্ট লাইক দিস ফর 75 প্লাস 15 ইয়ার্স, রাইট? সো 90 ইয়ার্স। সো সো কবে কি হবে সেটা তো জানা জানা নেই, বাট এখন ইন টার্মস অফ অল্টারনেটিভস দের ইজ নো অল্টারনেটিভ উইচ ইজ লাইক মানে চেঞ্জ দ্য ট্রেন অ্যান্ড মেক ইট আ প্লেন আর মেক ইট আ গরুর গাড়ি, এরকম টাইপের অল্টারনেটিভ আমাদের নেই। আমাদের এখন হলো যে এই ট্রেনটা চলছে ঠিক আছে, মাঝে মাঝে একটু কোথাও জং ধরে গেছে, ওই জংটাকে একটু সরাতে হবে। কোথাও আমাদের ওটা মনে হচ্ছে যে না মানে একটু হোয়াট এভার, বাথরুমটা নোংরা, তো বাথরুমটাকে পরিষ্কার করতে হবে, তো এইরকম টাইপের। তো ওই রকম টাইপের চেঞ্জ আমাদের আস্তে 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 ধীরে ধীরে করতে হবে, কিন্তু আমাদের সবসময় এই প্রশ্নটা করতে হবে যে ট্রেনটা কি ঠিক গন্তব্যস্থানে যাচ্ছে কি যাচ্ছে না? এই প্রশ্নটা আমাদের করতে হবে। তো এই প্রশ্নটা আবার 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 এটাই ভয় যে কনস্টিটিউশন যখন একটা হোলি বুক টাইপের জিনিস হয়ে যায়, যে না মানে এটাকে আমরা এখন শ্রদ্ধা করি, পুজো করি এটাকে, তখন আমার মনে হয় যে তখন আমরা আর প্রশ্ন করছি না যে আমরা কোন গন্তব্যস্থানে যাচ্ছি। তখন এই ট্রেনটা কোথায় যাচ্ছে, অযোধ্যা যাচ্ছে বা মেক্কা যাচ্ছে না দিল্লি যাচ্ছে না কলকাতা যাচ্ছে, এটা নিয়ে যদি আমাদের চিন্তা ভাবনা না থাকে, তাহলে তাহলে আমার মনে হয় একটু চিন্তার কারণ হবে। শেষ প্রশ্নে আসি। আহ, তুমি যেটা বইয়ের শেষে লিখেছো, probably একটা decolonization movement is upon us for the constitution, which is, I think some people might interpret it provocatively, but obviously তোমার intentions behind writing it were very different. তুমি যদি এরকম একটা ডিকলোনাইজেশন মুভমেন্ট ভাবো এসছে, and it's a thought experiment. ডিকলোনাইজেশন ক্যানট মিন যে আমি ইন্ডিয়ান পেনাল কোডের নামটা চেঞ্জ করে দিচ্ছি ভারতীয় ন্যায় সংহিতা, এমন একটা শব্দ যেটা আই থিঙ্ক পুর হিন্দি হার্টল্যান্ড বেল্টের বাইরে জিজ্ঞেস করলে নোবডি উইল ইভেন নো হোয়াট সংহিতা অ্যাজ আ টার্ম মিনস। বাট হার্টল্যান্ডেও কেউ জানে না, হার্টল্যান্ডেও হার্টল্যান্ডে কেউ জানে না। কারণ কি বেসিক্যালি এগুলো তো মানে হিন্দি মানে যেটা খারি বলি হিন্দি, এটাতে তো কেউ গীতা শব্দটা কেউ ব্যবহার করে না। ব্যবহার করে না, এটা কেউ এক্স্যাক্টলি। তো জানে না এই শব্দ, এটা তো সংস্কৃত শব্দ। হ্যাঁ। সংস্কৃত শব্দ, এক্স্যাক্টলি। তো যদি এখন একটা ডিকলোনাইজেশন মুভমেন্ট আসা উচিত কনস্টিটিউশনে, তোমার কি মনে হয় হোয়াট শুড বি দ্য ডিজাইন প্রিন্সিপল অফ ডুইং সাচ এ থিং, মানে রিয়েলি ইফ ইউ ওয়ান্ট টু ডিকলোনাইজ দ্য কনস্টিটিউশন? এটা মানে জাস্ট আ থট। হ্যাঁ, তো আমি এটা দুটো লেভেলে আনসার করবো। একটা একটা হলো একটা কনসেপচুয়াল লেভেল, একটা হলো একটা প্র্যাকটিক্যাল লেভেল। একটা কনসেপচুয়াল লেভেল, দ্য ডিজাইন প্রিন্সিপাল মাস্ট বি দ্যাট হাউ ক্যান উই হ্যাভ আ মোর ইকুয়াল ব্যালেন্স বিটুইন সিটিজেন অ্যান্ড স্টেট। মানে বেসিক্যালি নাগরিকের যে অধিকার থাকা উচিত, কিরকম অধিকার থাকা উচিত ভিজাভি সরকার। তো ঠিক আছে, এই নাগরিক সরকারের যে রিলেশনশিপ, এটা আমরা কিভাবে রিওরিয়েন্ট করতে পারি, দিস ইজ দ্য কনসেপচুয়াল কোয়েশ্চেন। হাউ ক্যান উই ডিভলভ গ্রেটার পাওয়ার টু দ্য পিপল? দিস ইজ দ্য ওভারঅল কনসেপচুয়াল কোয়েশ্চেন অফ যে ডিকলোনাইজেশন অর্থটা কি। অর্থ হলো যে নাগরিকের প্রতি নাগরিকের কি কি পাওয়ার থাকা উচিত, নাম্বার ওয়ান। At a practical level, decolonization must be led by evidence. যে which parts of this colonial constitution don't work for us? রাইট। সেটা আমরা এভিডেন্স দেখি যে কোন পার্ট গুলো কাজ করে না, কোন পার্ট গুলো কাজ করে। যে তুমি ভারতীয় ন্যায় সংহিতার কথা বললে, দিস অ্যাকচুয়ালি শোজ দ্য ট্র্যাজেডি অফ ডিকলোনাইজেশন, যে আমাদের মনে হচ্ছে আমরা ডিকলোনাইজেশন করছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি রিকলোনাইজেশন।
কারণ কি তুমি যদি দেখো একটা একটা সিম্পল উদাহরণ দিচ্ছি যে কলোনিয়াল স্টেটের একটা একটা প্রতীক প্রতীক কি হলো ডেথ পেনাল্টি। হ্যাঁ, যে ঠিক আছে কলোনিয়াল স্টেট মানে ফর এক্স অ্যান্ড ওয়াই অফেন্সেস মানে একটা একটা নাগরিকের জীবনও নিয়ে দিতে। তো তাই কটা অফেন্স ছিল ইন্ডিয়ান পিনাল কোডে যেটা ডেথ পেনাল্টি ছিল? 11টা। আমার কলিগ যেটা আমাকে রিসেন্টলি বললো 11টা অফেন্স ছিল। হ্যাঁ, আমাদের ন্যায় সংহিতাতে কটা অফেন্স আছে? 15টা। তো আমরা কি এটা কোনোভাবেই কোনো অর্থেই ডিকলোনাইজ করছি না রিকলোনাইজ করছি? এটা শ্রোতারাই ডিসাইড করুন। দ্বিতীয় কথা হলো যে তুমি যেটা বললে নাম বললে তো আর ডিকলোনাইজ হয়ে যাবে না। হ্যাঁ, so, এটার মানে একটু ডিপার এভিডেন্স দরকার। 80% অফ দিস টু লজ আর দ্য সেম। নাম হুম বদলে দিয়েছি, বাট 80% অফ বোথ দ্য লজ আর দ্য সেম, কিছুই বদলাওনি, মোটামুটি পুরোটাই কপি করেছো। কেন? কারণ কি ওইগুলো চেঞ্জ করার জন্য যে কাজটা করতে হয় সেই কাজটা তো খুবই ডিফিকাল্ট। যে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা প্রভিশন আছে কল্ড গ্রিভিয়াস হার্ট। হ্যাঁ, এবার এই গ্রিভিয়াস হার্টের প্রভিশনটা রাখবো কি রাখবো না, এটা যদি প্রশ্নটা হয়, এটা কিভাবে তুমি ওটা রিসার্চ করবে? তুমি দেখবে প্রথমে যে গ্রিভিয়াস হার্টের প্রভিশনে কটা কেস হয়েছে, কটা প্রসিকিউটেড হয়েছে, যেগুলো প্রসিকিউটেড হয়নি কেন হয়নি, এটা কি যে সেকশনে কিছু ভুল আছে, নাকি পুলিশ ঠিক করে কিছু করতে পারেনি, নাকি অন্য কিছু? এবার প্রত্যেকটা সেকশন মানে পিনাল কোডের 510 511টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনের জন্য যদি এই কাজটা তোমার করতে হয় তাহলে এটা সিগনিফিকেন্ট কাজ, এই কাজটা হুম করা হয়নি। তো যদি আমরা সত্যিই ডিকলোনাইজেশন করতে চাই তাহলে আমাদের কনস্টিটিউশন দিয়ে এই কাজটা করতে হবে যে কোন কোন প্রভিশন উই হ্যাভ টু ড্র আপ দোজ মেট্রিক্স, কোন কোন প্রভিশন আমাদের মানে কিভাবে কাজ করেছে আর সেটা নিয়ে আমাদের কিভাবে এগিয়ে চলতে। তো সেটা, so that is the second thing. And the third thing, which is about this decolonization and this penal code, is that আমাদের কি নতুন জিনিস আমরা এটার মধ্যে আনতে পারি, যেটা আমাদের মনে হয় যে এখনকার দিনে আমাদের 75 বছরের অভিজ্ঞতায় এখন এটার প্রয়োজন। সো ফর এক্সাম্পল আমি কনস্টিটিউশনে একটা এক্সাম্পল দিই, এরকম অনেক এক্সাম্পল আছে বাট আমি একটা, যে উই থিঙ্ক দ্যাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম প্রাইভেসি ইজ আ ভেরি সিগনিফিকেন্ট রাইট। হ্যাঁ, রাইট 1950-তে মেবি ওটা নিয়ে অত ভাবনা চিন্তা করা হয়নি। আর এই না যে ওরা ভাবেনি, ভেবেছে প্রাইভেসি ক্যান বি সিন অ্যাজ পার্ট অফ রাইট টু লাইফ। বাট আমাদের যদি এখন মনে হয় যে প্রাইভেসি ইন দিস ডিজিটাল এজ ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড ইট ইজ সিগনিফিকেন্ট নট জাস্ট অ্যাগেনস্ট দ্য স্টেট বাট অলসো অ্যাগেনস্ট বিগ টেক প্লেয়ার্স, তাহলে উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আ রাইট টু প্রাইভেসি। সেকেন্ড, ফান্ডামেন্টাল রাইটস, ওর শ্রোতারা জানবে এটা, ইজ অ্যাকচুয়ালি রাইটস অফ এন ইন্ডিভিজুয়াল ভিজাভি দ্য স্টেট। রাইট এখন আমরা যে জমানায় এসছি, যে বিগ টেক কর্পোরেশনস আর হ্যাভ মোর ইনফ্লুয়েন্স অন আওয়ার লাইফস দ্যান দ্য স্টেট, at least certainly people, certain types of people who don't deal with the state on an everyday basis. আমরা এটা করছি জুমে, তোমার ইমেল অ্যাড্রেস আর আমার ইমেল অ্যাড্রেস জিমেল। হ্যাঁ, হয়তো এটা তুমি পাবলিসাইজ করবে ইউটিউবে, হ্যাঁ, অন্য কেউ হয়তো দেখবে ফেসবুকে। Each of these corporations is a foreign corporation that is exercising significant power over our lives. রাইট একটা সংবিধানে এখন এটা নিয়ে একটু ভাবা উচিত হয়তো আমাদের। আমাদের রাইট টু প্রাইভেসি তো এরাও ভায়োলেট করতে পারে, করছেও, হ্যাঁ, অন আ ফেয়ারলি রেগুলার বেসিস। সো এইগুলো যে নতুন চিন্তাধারা, যেটা আমাদের এখন 75 বছর পরে আমাদের অভিজ্ঞতার দরুন আমরা এখন জানি, তো সেইগুলো দিয়ে কিছু কাজ করা দরকার। সো ডিকলোনাইজেশন ইজ আ কম্বিনেশন অফ দিস থ্রি, at a conceptual level about citizen vis-a-vis the state, and at a practical level about evidence, what is working, what is not working, and যে আমরা একটু দেখি যে আজকালকার দিনে নতুন প্রজন্মের জন্য নতুন সংবিধান কিভাবে আমরা নিয়ে আসতে পারি। আর এই মানে নয় যে নতুন সংবিধান মানে একটা নতুন মানে একটা হুম কমপ্লিটলি নিউ সংবিধান, বাট উইচ পার্টস অফ ইট নিড টু চেঞ্জ। সো এইটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত। আর বইটা লেখার আমার এটাই একমাত্র উদ্দেশ্য যে আপনি এটা নিয়ে অ্যাগ্রি করুন ডিসএগ্রি করুন এটা আপনার ব্যাপার, কিন্তু কথাটা হলো যে আপনি পড়ুন আর এটা নিয়ে আপনার যেন একটা
পয়েন্ট অফ ভিউ থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা নির্দিষ্ট একটা ভাবনা চিন্তা করুন, যাতে আপনি ভাবতে পারেন, আর আপনি যেন কেউ বলতে পারে না আপনাকে যে না এই কনস্টিটিউশন এটা নিয়ে আর বাবা আমরা আর কথা বলবো না, এটা এটা উকিলরা জজেরাই করুক, এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এইটা যেন না হয়, কনস্টিটিউশন নিয়ে আপনার যেন একটা পয়েন্ট অফ ভিউ থাকে। এইটাই মানে প্রত্যেক শ্রোতাকে, এই এইটাই আমার আশা, আর এই আশাই আমি এই কথাটা ছাড়লাম। থ্যাংক ইউ অর্ঘদা, খুবই ভালো লাগলো। তুমি আমাদের আজকে অনেক সময় দিলে, অ্যান্ড we delved into many areas inside your book, outside your book. Thank you for the time. সকলকে বলবো আপনার বইটা নিতে। This is the book. I would love if people can read the book and the idea spread, because I think আমারও যেটা ইনিশিয়ালি মনে হয়েছিল সোশ্যাল মিডিয়াতে দেখে, যেটা তুমিও বললে আজকে, the sense was you are making a case for rewriting a constitution along a certain ideological prism. সেটা একদমই না। You are tackling this problem from a very different perspective. You are only pro freedom if anything. তাই জন্য আমি বলবো সবাইকে বইটা পড়তে, to understand what you are actually trying to say. তুমি কি এরপরে কোনো বই নিয়ে কাজ করছো, এনি আপকামিং প্রজেক্ট যেটা তুমি বলতে পারো, at least if not revealing, just না, এখন এখন না, এখন তো এই 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 বইটা লিখলাম, মাথায় তো অনেক রকম আইডিয়া ঘোরে। আই থিঙ্ক এটার একটা কোনো একটা সময় আমার একটা সিকুয়েল লেখার ইচ্ছে আছে, কারণ কি আচ্ছা, অনেকেই এই কথাটা বলেছে যে, যেটা তুমি জিজ্ঞেস করলে যে অল্টারনেটিভটা কি। তো রাইট। আই থিঙ্ক একটা হলো যে এই কলোনিয়াল কনস্টিটিউশন কিভাবে কাজ করেছে আমাদের দেশে লাস্ট 75 বছরে, কোন জিনিস, তো এইটা নিয়ে একটু কাজ করার ইচ্ছে আছে। আর থার্ড হলো একটা অল্টারনেটিভ কি কি হতে পারে, এটা নিয়ে আই থিঙ্ক আমি তো শুধু আই মাস্ট প্র্যাকটিস হোয়াট আই প্রিচ। হ্যাঁ, সবাইকে বললাম যে এটা নিয়ে কাজ করা উচিত, তো নিজেও একটু করি। তো দেখা যাক, আশা করি কোনো একটা সময় একটা দুটো বইও বেরোবে। We'll look forward. Thank you so much. থ্যাংক ইউ চলো। সৃঞ্জয়, থ্যাংক ইউ।